আসসালামু আলাইকুম। আর এক সপ্তাহ পরে বাংলাদেশে বাল দিবস। বাল দিবস বুঝেন তো? বাল দিবস হলো এই 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। এটার এদিক ওদিক যেটা বলবে, আমার বউয়ের জুতা নিয়ে আসছে আজকে, এই না, এটা দিয়ে হাগু লাগায় এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে। 16ই ডিসেম্বরের যে বিজয় দিবস বলবে, ওইটারে অনুষ্ঠানের ভিডিও পুরাটা দেখা তারপরে শেষ করতে হবে। একটু শুই না পাশার মধ্যে গরম তাপ লাগা তারপরে জাম করে উঠা গেলে হবে না। শেষ পর্যন্ত উঠা তারপরে বলে যাইতে হবে যে ইলিয়াস ভাই কি আসলে ঠিক বললো নাকি ব্যাঠিক বললো। যদি ব্যাঠিক বলি, আমার জুতা দিয়ে পেটায়েন, কোনো সমস্যা। আপনাদের সবার জুতা নিয়ে আমার গালে আমি নিব, কোনো সমস্যা নেই। শেষ করে যাইতে হবে, এটা অনুরোধ থাকলো। খুব গুরুত্বপূর্ণ প্রতিটা কথার, মানে এমনিতেও তো মানে দাম আছে। যেমন এই যে কথা বলছি না, 10 মিনিটের কথা অনেক টাকা দেয় কিন্তু ইউটিউব আমাকে। সো এমনিতেও দাম আছে, কথাগুলো অনেক দামি কথা, এটা শোনা যাইতে হবে। বেশিক্ষণ লম্বা করব না আজকের ভিডিও। মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই বলা যাবে না, বিশাল আকারে মুক্তিযুদ্ধ নিয়ে একদম আলাপই করা যাবে না। এটা কোরআন নাকি যে এটার কোনো পরিবর্তন নাই, কোনো কিছু নাই, কোনো আলোচনা করা যাবে না। মুক্তিযুদ্ধের সময় এখন পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা আছে, আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা বলে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এই মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল এই যে মুজাম্মেল, নিকোলের বয়ফ্রেন্ড। 5 তারিখের আগের দিন পর্যন্ত নিকোলের মতো এরকম অনেক নারীদের খেয়ে গিয়েছে। তার মানে শরীরে শক্তি টক্তি ভালোই আছে। তো এরকম মুক্তিযোদ্ধা সারা দেশে আছে না? 20,000 টাকা করে ভাতা নিচ্ছে। এদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারতেন না যে ভাই আসলে কতজন মুক্তিযোদ্ধা ছিল, কে কে রাজাকার ছিল, কার কার মারে পাকিস্তানিরা নিয়ে লাগাইলো? এগুলো করা যাইতো, তো খোঁজ নেওয়া যাইতো না? করেন নাই। কারণ কি? এটা বিশাল একটা গ্যাপ এই জায়গায় আছে। এই ভ্যাকিউম কেউ পূরণ করিতে চায় না। কারণ কি? এইটা করলেই এই যে ব্যবসা, এই ব্যবসা সব শেষ। এই ব্যবসা তো কেউ বন্ধ করতে হবে না। এই যে এখন দেখেন না, আওয়ামী লীগ চলে গিয়েছে, এখন বিএনপি এসেছে, এসে তারপরে সেই ব্যবসা আবার শুরু করেছে। সব শেষ। তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম। তারেক রহমান ভাই, আপনি সবশেষ যে বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য কিন্তু আমরা এই 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে গত 6 বছরে 7 বছরে আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি। আপনি কিন্তু একদম মানে পড়াশোনা যে প্রচুর করেছেন ইতিহাস নিয়ে, সেটা বোঝাই গিয়েছে। আপনি বই ধরে ধরে তারপরে এই আলোচনাগুলো করতেন, সেই বক্তব্য শুনেছি। আজকের এই 2 দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন, সেই ইতিহাসের বক্তব্য আর আপনি এতদিন যে বক্তব্য বলেছেন, সেটা মিলছে না একসাথে। যদি আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন, তাহলে আওয়ামী লীগের বয়ান অনুযায়ী আপনার আব্বা কিন্তু একজন রাজাকার। এটা কিন্তু মাথায় রেখে তারপরে ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে, খুব সাবধানে। আর যদি মনে করেন না, আসলে ইতিহাস নিয়ে কথা বলতে চাই, ইতিহাস যেটা সত্য সেটাই জানাইতে চাই, তাহলে অনুরোধ থাকবে আল্লাহর হস্তে আপনাদের নির্বাচনী ইশতেহারে যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে, কতজন মানুষ ধর্ষিতা হয়েছে, কতজন মানুষ আসলে মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, এটা আমরা দিব, এটা জরিপ করব। আর বেশি দিন সময় নাই কিন্তু। জেনুইন অরিজিনাল মুক্তিযোদ্ধা, এই মুজাম্মেলদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা না, অরিজিনাল মুক্তিযোদ্ধা, তারা কিন্তু এখন সবার বয়সে 70-এর উপরে। আর 5 বছর পরে কিন্তু একটারও খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া গেলেও তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন না, কারণ সেই অবস্থা তাদের শারীরিক মানসিকভাবে থাকবে না। অতএব আপনাদের ইশতেহারে থাকতে হবে যে আমরা জানতে চাই, এই প্রজন্ম, আমি আমার চাইতে ছোট বয়সের যারা মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা জানতে চাই আসলে কি ঘটেছিল 71-এর বাংলাদেশে। এটা জানার অধিকার আমাদের সবার আছে। এখন যদি আওয়ামী লীগের বয়ান দিয়ে যদি চালাইতে চান, খুব খেয়াল করে তারপরে সামনে পা ফেলতে হবে। কিন্তু ধরেন এই পৃথিবীর ভেতরে, ধরেন একটা দেশ বলেন, এক্সেপ্ট এই আপনার মিডল ইস্ট, যেসব আর চীনের মতো যেসব দেশে রাজতন্ত্র, একনায়কতন্ত্র, কমিউনিস্ট, এই টাইপের দেশটি যেগুলি আছে, এর বাইরে যেখানে গণতন্ত্রের প্র্যাকটিস আছে, পৃথিবীর এমন কোনো দেশ দেখাইতে পারবেন না যেই দেশে অ্যাট এ টাইমে প্যারালালি 3টা পলিটিক্যাল দল এক্সিস্ট করে। 2টা, সবখানে 2টা। আপনি আমেরিকা বলেন, লন্ডন বলেন, যত মানে বড় বড় আপনার দেশ যা আছে, সেটা এই ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ বলেন, কখনোই কিন্তু 3 দল একসাথে সমান শক্তিশালী 3টা বিরোধী দল পৃথিবীর কোথাও নাই। যেখানেই যাবেন আপনি 2টা। এখন বাংলাদেশে 2টা শক্তিশালী রাজনৈতিক দল আছে,
একটা বিএনপি, একটা জামাত। আমার মনে হয় এখনও বিএনপি সবচাইতে বড় দল, 2 নম্বরে যদি জামাত ধরেন, কিন্তু খুব শক্তিশালী। কিন্তু এটা খালি মানে মুখের কথা না, এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে যে জামাত যে ভেতরে ভেতরে যে কী পরিমাণে ভোট তাদের বেড়েছে। এখন 3 নাম্বার আরেকটা দল এরকম বড় বৃহৎ আকারে আসবে সেই সুযোগ নাই। যদি আসে সেটা বিএনপি আসবে। যদি বিএনপি মনে করে যে 71-এর সেই আওয়ামী বয়ান নিয়েই আসবে, তাহলে বিএনপির মোড়কে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে। নামে মনে হবে, সবারকে দেখে মনে হবে এই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু এই দলে জাতীয়তাবাদের কেউ থাকবে না। এখানে সবই সেই আওয়ামী লীগের মতোই, সেই লোকজনের কথা, সেই সব কিছু তাদের মতোই মনে হবে। আর সেটা যদি তারেক রহমানের বক্তব্যটাও যদি সেরকম হয়, তাহলে তার কিছু বলার নাই। একমাত্র জিয়া পরিবারকে আমরা বিশ্বাস করি যে না, তারা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদের এই বাংলাদেশে তারাই হচ্ছে গিয়ে প্রণেতা, এবং তাদের হাত ধরে এটা শুরু হয়েছিল। তাদের এই পরিবার যতদিন থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদ এটা থাকবে। এখন বাঙালি জাতীয়তাবাদে যদি আপনি যাইতে চান, সেটা আবার ওইটা কিন্তু আওয়ামী লীগের নিয়ে হয়ে যাবে। তখন নামে থাকবে হয়তো বিএনপি। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশে শেষ, এটা মনে মনে আপনাকে বেঁচে রাখতে হবে। সব শেষ। শেখ হাসিনার কথা আপনারা টেলিগ্রামে যারা শুনেছেন যে এখন আমাদের আর কি করা, আমাদের আর করণীয় নেই, আমাদের গেরিলা হামলা করতে হবে। মানে বক্তব্য বুঝেছেন তো যে তার হাতে আর কোনো কিছু করার নাই। আন্তর্জাতিক বলেন, জাতীয় বলেন, সবখানে তাদের দেখা শেষ। এই দেশের মানুষও তাদের কথা এখন কেউ নেমে আসবে না। সো 2-4টা ভাঙচুর জ্বালাও পোড়াও করতে পারেন, করলে আবার মামলা খাবেন। এই রাস্তা তো আপনারা দেখিয়ে দিয়ে গেছেন। একটা হবে 1200 মানুষের নামে মামলা হবে। মুরগির উপর বোমা মারার মামলা করেছেন না? সো এই রাস্তা তো আপনারা দেখিয়ে গিয়েছেন। পুলিশকে সেই ইকুইপমেন্ট দিয়ে গিয়েছেন। আড়ি পাতা দিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে আড়ি পাতা হবে। আপনারা এগুলো করে খুব বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন না। সো বিএনপি, জামাতের জায়গায় থাকবে। জামাত যেহেতু উঠে গিয়েছে, জামাত তো এখান থেকে উপরে উঠবে, নিচে নামবে না। তো এখন আপনারা কারা থাকবেন? বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবেন না বাঙালি জাতীয়তাবাদ থাকবেন? সেটা হচ্ছে আপনাদেরকে ডিসাইড করতে হবে। যাই হোক, বিএনপিকে খুব বেশি নসিহত করতে চাই না, বিএনপির নিজস্ব ব্যাপার। বিএনপিকে নিয়ে কথা বললে আবার বিএনপি আবার আমাদের জামাত বানায় দিবে, যেখানে ভাই আপনাদেরকে অবমূল্যায়ন করে ছোট করে কথা বলার মতো সুযোগ নাই। অনেকে বিশাল গ্যাঞ্জাম বাঁধাইতে চাচ্ছে আমাদের আর বিএনপির মাঝখানে, আমারে দিয়ে সেটা পারবেন না। কারণ হচ্ছে কি, কারণ এই বিএনপি তো গত 15 বছরে তারা জীবন দিয়েছে, তাদের পার্টির লোক গুম হয়েছে, তারা জেলে ছিল। এই পুরো দলটারে একদম যা মনে চায় তাই বলবেন, এটা বলা আমার এত দুঃসাহস হয় না, যে কারণে খুব বেশি বুঝাইলাম না। বাট সামনের দিনগুলোতে খুব সাবধানে পা চলতে হবে। মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ যা করেছে এই বিএনপির উপরে, জামাত ইসলাম সেটা কোনোদিনও করবে না। করলে আমরা ছেড়ে দেবো না তো, যে জামাত এসে বিএনপিরে গুম করবে, খুন করবে, বিএনপির একদম বিরোধী দল নিশ্চিহ্ন করে ফেলবে, জামাতটা আমরা ছেড়ে দেবো নাকি? কিন্তু যদি আওয়ামী লীগকে আবার আনেন, আম এবং ছালা দুটাই যাবে। এবার আসল আলোচনায় আসি। আজকে আমার এই বাম সাইডে আমার বউয়ের জুতা দেখাইছি না আগে, এই জুতাটার পাশাপাশি আরও একটা জিনিস আমার কাছে এনে রেখেছে, এইটাও আপনাদের একটু দেখায় তারপরে অনুষ্ঠান শেষ করব। আজকে পিনাকিদার মতো আমার এডিটর সাহেবদেরকে একটু বলবো যে একটু কাজ করতে। এটা হচ্ছে আমাদের আপনার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এটা মনে হয় লেখাটা উল্টা দেখাবে যেহেতু ভিডিওতে। সো এই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এই বইটার এটা হচ্ছে এডিটর সাহেব আমার এটার প্রথম পৃষ্ঠার ছবিটা আপনাকে দিয়ে পাঠিয়ে দেব, আমি একটু দেখায় দিয়েন। এটা দ্বিতীয় সংস্করণ, দ্বিতীয় প্রকাশ, জুলাই 2019, প্রচ্ছদ সুব্রত সাহা, প্রকাশক শহীদুল ইসলাম, কমলকুড়ি প্রকাশনার, বাংলা বাজার, মান্নান মার্কেট, 3য় তলা, ঢাকা 1100। যাই হোক, এই বইয়ের আমি আপনাদেরকে যেটা পড়বো, 2019 সালে কিন্তু আওয়ামী লীগের সময়ে এটার হয়েছে। এটার 48 নম্বর পৃষ্ঠা আপনাদেরকে আমি 48 থেকে 49 এবং 50 নাম্বার, ছোট 2-3 মিনিটের ভেতরে আপনাদের পড়ে শেষ করে দিব। এই বইটা হচ্ছে এই মেজর জলিল। আমি কিছুক্ষণ আগে বললাম না যে 16 ডিসেম্বর বিজয় দিবস বলে জুতা দিয়ে পেটাবো, এটা কিন্তু আমি বলিনি, এটা এই মেজর জলিল বলে গিয়েছেন। কেমনে বলে গিয়েছেন? উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায় বললাম আর কি। তো
48 নম্বর পৃষ্ঠার একদম শেষ 5 নম্বর লাইন থেকে পড়া শুরু করবেন। 16 ডিসেম্বর 1971 সনে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছেন সেই ইতিহাস চিরযুগী অম্লান হয়ে থাকবে। বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না, তারা ইতিহাস নয়, তারা ইতিহাসের খোরাক মাত্র। ঐতিহাসিক 16 ডিসেম্বর 1971 সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দিন। আনুষ্ঠানিক কী দিন? অবসানের দিন, বিজয় দিন না, কিন্তু শেষ করতে দেন। হানাদার পাকিস্তানি বাহিনী ভারতের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জগজিৎ সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। যে যুদ্ধ বাঙালি সশস্ত্র গণবিস্ফোরণ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে। হিসেব মিলছে না কেন? হিসেবের এই গরমিলের জন্য দায়ী কে বা কারা? যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল, যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল না কেন? পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন? কোন উদ্দেশ্যে? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল উসমানীর কাছে পাকিস্তানের পরাজিত নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন? আত্মসমর্পণের সময় কর্নেল উসমানী উপস্থিত ছিলেন না কেন? অনুপস্থিত ছিলেন কেন? আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর কর্নেল উসমানী ঢাকায় এলেন কেন? এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন? তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন? আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে। এসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে থেকে প্রত্যাশা করেছে, কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এ সকল প্রশ্নের জবাব দেওয়ার আজ পর্যন্ত কোনো তাগিদই বোধ করেনি। তাছাড়া আত্মসমর্পণের পর 1 সপ্তাহের পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না। অথচ মুক্তিযুদ্ধের এই অসহায় মহানায়ক কর্নেল ওসমানীর কতই না প্রশংসা। কেন এই মিছিমিছি প্রশংসা? এর অন্তরালে কী রহস্য? রহস্য তো নিশ্চয়ই রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে 16 ডিসেম্বর, যাকে আমরা বিজয় দিবস হিসাবে অভিহিত করি, যাকে আমরা 16 ডিসেম্বর বলে অভিহিত করি, সেই দিন থেকে বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে। 16 ডিসেম্বর যোদ্ধাদের বিজয় দিবস এর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসাবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে। এই ষড়যন্ত্রের পেছনে আসলে উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা। এ বিজয়ে বাংলাদেশের মুক্তিপিপাসু জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক। আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী তাবেদার এবং কর্নেল ওসমানী ছিলেন অসহায় বন্দী। এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকার এ নববিজিত ভারত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা। সুতরাং যেমন সত্তা তেমনি তার শর্ত, আর যায় কোথায়? এ তো গেল 16 ডিসেম্বরের সম্পর্কে কিছু কথা। অনুরূপভাবে 17 ডিসেম্বর তারিখে খুলনায় সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয়। 9 সেক্টরের অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করেই পেছনের সারিতে ফেলে দেয়। বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতেই দেওয়া হলো না। আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দালবীর সিংকে দিয়েই সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয়। অথচ দালবীর সিংয়ের অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সবসময় আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করত। মুক্তিযোদ্ধাদের দীর্ঘ 9টি মাসের অসীম ত্যাগ, তিতিক্ষা আর আত্মাহুতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবেই ভারতীয় শত্রু চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায়। সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করেও যেন বিজয়ী হতে পারল না।
পারল কেবল অপরের করুণায় বিজয় বোধ দূর করে অনুভব করতে। বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হলো না, বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই। সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরেকটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনও রয়ে যায়নি? এবার শুরুতেই যেই জুতাটা দেখাইছি না, এই পৃষ্ঠা পড়ার পরে কে জুতা খাইতে চাস আর কে জুতা মারতে চাস ওটা আমারে জানাইস। এই যে বইটা পড়লাম, এই বইটা একজন সেক্টর কমান্ডার, অনেক এই ভারতীয় চক্র এরা বলে থাকে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের সব সেক্টর কমান্ডাররা, মেজর জিয়া, তারপরে এই আপনার কর্নেল উসমানী যিনি সর্বাধিনায়ক ছিলেন, তারপর ওইদিকে তাজউদ্দিন ওরা থাকলেও বুঝতাম ওরা আমাদের দেশের লোক। সবাই নাকি আসতে পারেনি, অনেক দূরে দূরে ছিল। মেজর জলিল লিখে গিয়েছেন যে 17 তারিখ এই 16ই ডিসেম্বর ঢাকাতে যেটা রেসকোর্স ময়দানে হয়, 17 তারিখ খুলনা নবম এই সেক্টর, যেটা সবচাইতে বৃহৎ সেক্টর 1971 সালের, ওই সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল। তিনি ওইখানে ছিলেন। তো ওই অধিনায়ক হিসাবে ওইখানে তার নেতৃত্ব দেওয়ার কথা না, তার পেছনের সারিতে ধাক্কায় ফেলাই দিয়েছে। এটা হচ্ছে আমাদের বিজয়। মেজর জলিল লিখে দিয়ে গিয়েছেন আরেকটা বিজয় দিবস আমাদের প্রয়োজন। লিখেছে না, সব শেষ লাইনটা পড়লাম না, আবার পেছনে ঘুরে শুনেন। সেটা হচ্ছে 5ই আগস্ট। এই কারণে 5 আগস্ট আমাদের বিজয় দিবস। এখন ঘুরায়া পেঁচায়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কথা, মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কথা বলা যাবে না। তাইলে মেজর ডালিম কই, কর্নেল হুদা কই, মেজর কর্নেল নূর কই, কর্নেল এই ওই যে রশিদ কই, তারা কোথায়? তাদেরকে দেশে থাকতে দিস নাই কেন? যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে বুকের মধ্যে যে ধনেটা লাগায় দিয়ে তারপরে ঘুরে না, শালারা সব ভুয়া মুক্তিযোদ্ধা। এই যে ভাব নিয়ে এসে এতদিনে যে আওয়ামী লীগের সামনের চেয়ারে এসে বসতো না 20,000 টাকা করে গেলে, অরিজিনাল মুক্তিযোদ্ধা, অরিজিনাল। অবশ্যই অনেক মানুষ সেই সময় এই 5ই আগস্টের মতো এরকম অনেক মুক্তিযোদ্ধা সেই সময় যুদ্ধে নেমেছিল। আসলেই তারা এই বৈষম্যমুক্ত একটা দেশ চেয়েছিল, কিন্তু তারা এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর থেকে সরে এসে ভারতীয় শাসক গোষ্ঠীর ভারতের ভেতরে ঢুকতে চায় নাই। তো পাকিস্তান কি করেছে? পাকিস্তান বাংলাদেশের বৈষম্য করেছে। কতটুকু বৈষম্য করেছে? পাকিস্তান এই দেশে সংসদ ভবন বানিয়ে দিয়ে গিয়েছে, কমলাপুর রেল স্টেশন বানিয়ে দিয়ে গিয়েছে। এর আগেও আরেকদিন বলেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো দেখছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। এরপর আপনি আলাদা আলাদা এখানকার বিভিন্ন বিভাগগুলো দেখেন, প্রতিটা অনুষদ আপনি দেখবেন এই 1947 থেকে 1971-এর এই মাঝখানেই। আর 71-এ বিপ্লবী জাতিরা দেশ স্বাধীন করিয়া কি বাল ফালাইলো, তারা একটা খালি ডেভেলপ করলো। সেটা কোনটা? 1974 সালে। সেটা হচ্ছে চারুকলা একাডেমি, যেখানে সব বিজ্ঞানী এখন হয় যে কিসের গোয়ার মধ্যে কিমি ঢুকায় পয়লা বৈশাখে দেখেন না একটা শোভাযাত্রা বের হয়, এই রয়ের একটা হেডকোয়ার্টার এখানে বানালো। এখান থেকে নাস্তিক পয়দা হয়। এর বাইরে এই যে খুলনা নিউজ প্রিন্ট, এই যে আদমজি, এই যে যত বাংলাদেশে কল কারখানা আছে, একটা দেখাইতে পারবেন না যেটা 1947 থেকে 1971 এর বাইরে হয়েছে। এর বাইরে কি হয়েছে? পাকিস্তানিরা যাওয়ার পরে আমাদের দেশের সব নিউজ প্রিন্ট বন্ধ, এইটা বন্ধ, ওইটা বন্ধ। এই যে এখন যেগুলি এই কেরুয়ান কোম্পানি দেখেন, সব লস। এই যে এখন বিদেশিদেরকে দিতে চায় না বন্দর, বিদেশিদেরকে দিতে চায় না আপনার এই বিমানবন্দর, দিতে চায় না কেন? লুটপাট করে সব জায়গায় লোকসান, রেলওয়ে লোকসান, বাস লোকসান, বিআরটিসির লোকসান, বিআরটিএর লোকসান, সব জায়গায় লোকসান। একটা কোনো মিল ফ্যাক্টরি করতে পারে নাই। তো পাকিস্তান বৈষম্য করে এই দেশে সব প্রতিষ্ঠা করে গিয়েছিল, আর ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়ে সব মিল কল কারখানা এই বইটাতে এর পরের আরেকটা আছে, টোটাল 7টা না 8টা যেন আছে। এই 8টার মধ্যে একটা যে ভারতীয় বাহিনীর লুণ্ঠনের যে চিত্র, সেটা মেজর জলিল লিখে দিয়ে গিয়েছেন। কিভাবে তারা এই দেশের মিল কল কারখানার হসপিটাল থেকে শুরু করে সরকারি বিভিন্ন জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে এই ভারত। তাদেরকে আমরা এখন, তারা হচ্ছে আমাদের বন্ধু, তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে। আর ব্যাপারটা 16ই ডিসেম্বর সব ভারতীয় লোক, একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই?
এই যে ছবি আপনারা দেখেন 16ই ডিসেম্বরের, একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধে 16ই ডিসেম্বর ভারত বিজয়ী হয়েছে, 5 আগস্ট বাংলাদেশ বিজয়ী হয়েছে। এই কারণে 5 আগস্ট আমাদের বিজয় দিবস। এই 71 বেচা যারা খাইতে চাবে, গালের মধ্যে জুতা দিয়া পেটায়া, হাগু লাগায় জুতা দিয়া পেটানো হবে। সুদানির ফুয়ারা ইয়ার কি মারাও না। 16ই ডিসেম্বর আর 71 শেখ মুজিবকে নিয়ে আপনারা উত্তেজিত হয়েন না, উত্তেজিত না হয়ে চুপচাপ থাকেন। এই যে শাহরিয়ার ভাই দেখেছেন না, পদে আগুন লাগিয়ে দিয়েছে। এদের পদে আগুন এই চাপাবাজি করার দরকার নেই ভাই। বই দেখায় দেখায়া মুক্তিযোদ্ধারা যে বই লিখে দিয়ে গিয়েছে, তাজউদ্দিনের মেয়ের বই যদি পড়েন, আওয়ামী লীগের লোকের 90% ইমান চলে যাবে। খালি তাজউদ্দিনের মেয়ের এই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা পড়বেন, 99% ইমান ওই দিনই শেষ হয়ে যাবে। আওয়ামী লীগের প্রতি ওদের তো এটা ধর্ম, ওই ধর্মের যারা বাসিন্দা আছেন সব ইমান শেষ হয়ে যাবে। বই দেখায় দেখায় পৃষ্ঠা নাম্বার বলে বলে, কালকে বই বের করছি সব, ওখানে কোন কোন মার্ক করে রাখছে। এই যে মার্ক করা দেখছেন না বইয়ে, মার্ক করে করে রাখছে কিন্তু এগুলি। যখন যেটা যেখানে মনে করেছে যে এটা ভবিষ্যতে কাজে লাগবে, তো ওইটা এই কারণে মার্ক করে করে রেখেছি। এগুলো সব এক এক করে করে আপনাদের সব দেখানো হবে। মুক্তিযোদ্ধা নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে, এই জাউরামি থেকে এই জাতিকে বের হইতে হবে। এই বালের মুক্তিযুদ্ধ বেচাই এই জাতির আর খাইতে দেওয়া যাবে না। এবং এই দেশের মানুষ ওই মুডেও নাই। ওরা সারাদিন চিল্লাপাল্লা করুক ফেসবুকে, ওদের এখন ওদের গ্রুপে মোটামুটি মানে এই জায়েদ খান আগে ছিল না, ওই যে চলচ্চিত্রের এক জোকার, আমাদের এইখানের এখনকার এক এই জোকার, ওই যে আমতারেক টারেক, তারপরে ওই যে বিরানি আলম টালম, এইসব জোকার কিছু। ওদের খালি এখন হিরো আলম ছাড়া মোটামুটি সবাইকে ওরা ওদের দলে নিয়ে নিয়েছে। কোনো ভদ্র শিক্ষিত কোনো যারা ইতিহাস জানে, যাদের মানুষ পছন্দ করে, যারা দেশপ্রেমিক, যারা দেশের কথা বলে, একজন ওনাদের দলে নাই। ওনাদের দলে এখন সব এই চোর ঠাটফাট যেগুলি আছে। হিলারম ভাই, আপনি আবার রাগ করেন, এমনি আপনার নাম বললাম, আপনি তো ফান টান করেন, মজা টজা দেখান, এই কারণে বললাম আর কি। মানে আপনারও যে কোনো সময় ওইখানে নিয়ে নিতে পারে, যদি আপনি ওদের মতো অসভ্য না, এটা আগে বুঝায় নিলাম। যাই হোক ভাই, এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেভাবে কথাবার্তা বলে, কিচ্ছু বলা যাবে না। যদি সেটা হয় তাহলে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে হবে মাপ চায়। নূর ভাই আছে, ওনাকে দেশে নিয়ে যাইতে হবে। এখানে রাশেদ ভাই আছে, রাশেদ ভাইরে মাপ চায় দেশে নিয়ে যাইতে হবে। তো এগুলির করা লাগবে। রাশেদ ভাই আমি জানি না, রাশেদ ভাই অনেক দিন ধরে উনি আমার ফোন টোন, ওনার সাথে কথা হয় না, অসুস্থ কিনা জানি না। যাই হোক, রাশেদ ভাই ভালো থাকেন। প্রিয় ডালিম ভাই, আপনাদের ইনশাল্লাহ যদি নাকি আল্লাহ কোনো দিন সুযোগ দেন, আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা, যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাগে করতে, এগুলি সব ভুয়া মুক্তিযুদ্ধ। এই শালারা একটাও মুক্তিযুদ্ধ করে নাই। যারা মুক্তিযোদ্ধা তাদের মাথা মানে পাগলের মতো আচরণ করেছে 16ই ডিসেম্বরের পর থেকে, যে এই আমরা কি স্বাধীন করলাম, এটা তো স্বাধীন হয় নাই। 15ই আগস্ট এই মুজিবের গোষ্ঠী শুদ্ধ বিচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল। সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন। জিয়াউর রহমান এই লোকগুলিরে থাকতে দেন নাই। জিয়াউর রহমান যদি ওই দিন এই লোকগুলিরে থাকতে দিত, তাইলে কিন্তু জিয়াউর রহমানকেও মরতে হয় না, এই দেশও আবার ভারতের ইয়েতে যায় না। অতএব জিয়াউর রহমান একজনকে এনেছিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনা, এনে নিজে জীবন দিয়েছিলেন। এখনকার বিএনপির তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান, আপনার অবস্থাও কিন্তু আপনার বাপের মতোই হবে। অতএব খুব হিসাব করে লস কতটুকু করবেন। হ্যাঁ, আপনি এবার হয়তো ক্ষমতায় না আসতে পারেন, পরের বার আসবেন, দল গুছান, ভালো করেন, ভালো। আপনি জামাত ইসলামের তো ভুল আছে, দোষ আছে, সমস্যা আছে, সেগুলি তুলে ধরেন। আপনারা পরের বার আসবেন, মেরে ফেলবে না, মাজা কোমর ভাঙবে না, দেশ থেকে বের করে দিবে না, পয়জন দিয়ে জেলখানায় নিয়ে আপনার মায়ের মতো মারবে না, দেশে থাকতে পারবেন। একটা সহনশীল পরিবেশ থাকবে। এই যে এইবার অনেক কিছুই তো হচ্ছে জামাত বিএনপির মধ্যে, আপনি দেখেন জামাতের লোকজন যাচ্ছে হসপিটালে দেখতে, বিএনপির মহাসচিব এই বদমাইশও দেখলাম তাহের বাইরে দেখতে গেছে। তাও এতটুকু তো আছে এখনও পর্যন্ত। আওয়ামী লীগের সাথে কি এটা ছিল নাকি? আরে ভাই, আপনি বিরোধী দল, একটা রাষ্ট্র, জমি নিয়ে, 1 কাঠা জমি নিয়ে মারামারি করে মানুষ মারা যায়। একটা রাষ্ট্রের ক্ষমতার এটা নিয়ে 2, 4, 5 হাজার মানুষও মারা যাইতে পারে, কিন্তু আপনার সাথে একদম মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওরা আরেক দেশ আইনা তারপরে এই দেশ দখল করায় ওদেরকে শায়েস্তা করতে হবে, গুম করতে হবে, জঙ্গি নাটক সাজাইতে হবে। এগুলি এই দেশে চলতে দেওয়া যাবে না। আর যারা যতই উত্তেজিত হয়ে যাচ্ছেন, এত উত্তেজনার কিছু নাই। শাহরিয়ার ভাই একানা, শাহরিয়ার ভাইয়ের সাথে এই দেশের
প্রতিটা মানুষ আছে আপনাদের সাথে ওই যে কিছু অখাদ্য কুখাদ্য যেগুলি বিরিয়ানি টিরানি এগুলি নিয়ে আপনারা বসে থাকেন, কোনো সমস্যা নেই। এবং এই যে টক শোতে নিয়ে কারা কারা এইসব এই আওয়ামী লীগের এগুলোর নিয়ে বয়ান চালাচ্ছেন না, এগুলো কিন্তু আমরা তাদের বয়ান হিসাবে নিচ্ছি না। আমরা ওই প্রতিষ্ঠানের ওই কোন সাংবাদিক ওইটার নেতৃত্ব দিচ্ছে, কোন গ্রুপের টেলিভিশন এটা, কোন গ্রুপের পত্রিকা, ওগুলো কিন্তু আমরা নজরে রাখছি। সো হিসাব করে পা ফেলতে হবে। বিপ্লব এখনও শেষ হয়ে যায় নাই। এই দেশে যদি মনে করেন যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগকে আর ইন্ডিয়াকে আবার ফেরত এনে করবেন আগের মতো, এটা এত ইজি হবে না। আমরা আসি, ইতিহাসের বই ধরে ধরে পৃষ্ঠা লাইন ধরে ধরে এই দেশের মানুষকে পড়ানো হবে যে ৭১ আসলে কি ঘটেছিল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।